হুম। আচ্ছা, আমার আরেকটা ব্যাচ যে আছে সেখানে না সলিড স্টেট কেমিস্ট্রি স্টার্ট করেছি, মানে নেক্সট চ্যাপ্টার। তা আমার মনে হয় তোমাদেরকেও আর সময় নষ্ট না করে, ওদের দুটো ক্লাস হয়ে গেছে সলিড স্টেটে। তা আমি আজকে সলিড স্টেটটা স্টার্ট করি। তোমরা, আমি জানি পরীক্ষা আজকে নেওয়ার কথা ছিল, তোমরা ভয়ে সবাই লিখেছো যে না পরীক্ষা দেবো না। হয়তোবা তোমাদের প্রিপারেশনটা হয়নি। যে পিডিএফটা দিয়েছিলাম, পিডিএফটা ওখানে 50টা কোশ্চেন ছিল, 50টা কোশ্চেন তো একদিনে সলভ হবেই না। ওটা বাকিটা তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে, নিজেরা ট্রাই করো। যদি কোনোটা ওখান থেকে আটকায় তারপরে ডিসকাস করা যাবে, কিন্তু পুরোটা আমি ডিসকাস করব তারপরে পরীক্ষা, এরকম করলে চলবে না। তোমরা নিজেরা একবার ট্রাই করো, চেষ্টা করো সলভ করতে, না পারলে পরে দেখবো আমি। মানে পরীক্ষাটা নেক্সট দিন কিন্তু রাখতেই হচ্ছে, আমাদের অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ, তোমরা মাথায় রেখো পরদিন পরীক্ষা, কেমিক্যাল বন্ডিং। যে কোনো একজন, দেবজিৎ তুমি গ্রুপে মেসেজটা দিয়ে দিও তো, যে পরের দিন পরীক্ষা হবেই, তোমরা বইয়ের কোশ্চেন গুলোই সলভ করে আসবে। তাহলে চলো আজকে ঠিক হেডিং আছে। করো সলিড স্টেট কেমিস্ট্রি। হেডিং করো সলিড স্টেট কেমিস্ট্রি। দাঁড়াও 1 মিনিট, হ্যাং করছে কেন? ঠিক আছে। সলিড পড়াই, আমাদের সলিড আছে, গ্যাস আছে এই সেমিস্টারে। সলিড খুব সোজা লাগবে, হ্যাঁ, যদিও নতুন কনসেপ্ট, এর আগে তোমরা এভাবে পড়োনি সলিড, তাও ভালোই লাগবে। আচ্ছা, সবার আগে তোমরা সলিডকে দুটো ভাগে ভাগ করো, পরে আমি এক্সপ্লেন করি। একটাকে বলে ক্রিস্টালাইন, একটাকে বলে ক্রিস্টালাইন, আর আরেকটাকে বলে অ্যামরফাস। এবার এক্সাম্পল দিয়ে দুটোর মধ্যে এক্সপ্লেনেশনটা দেবো। ক্রিস্টালাইন বোঝাতে গেলে আমরা একটা প্যাটার্ন ড্র করি আগে, হ্যাঁ, প্যাটার্নটা বোঝাই। তোমরা এরকম ভাবে পরপর পরপর 1, 2, 3, এগুলো সব আমরা অ্যাটম জুড়লাম, হ্যাঁ। মনে করো 4টা অ্যাটম আছে, আবার এখানে 4টা অ্যাটম দিয়ে দাও, 1, 2, 3, 4। আচ্ছা, এভাবে করলে একটু অসুবিধা হবে প্যাটার্নটা বুঝতে। আমি এটা পরে ড্র করি, আগে একটা নর্মাল প্যাটার্ন ড্র করো। 1, 2, একটু দূরে দূরেই আঁকি ক্রিস্টালাইন বোঝানোর জন্য, পরে আমরা কম্প্যাক্ট করে আঁকবো। তোমরা এরকম ভাবে 4x4 কতগুলো অ্যাটম দাও, 4x4 মানে কলামেও 4টা অ্যাটম দাও, রোতেও 4টা অ্যাটম দাও। এইদিকে এরকম একটা সিস্টেম ড্র করো। আর ডানে সেম একটা সিস্টেম আঁকো, কিন্তু একটু আরবিট্রারি অ্যারেঞ্জমেন্ট দাও। আরবিট্রারি। বলো ডান এবং বাঁ, এই দুটো অ্যারেঞ্জমেন্টের মধ্যে কি পার্থক্য দেখতে পাচ্ছ? ডান দিক বাঁ দিক, দুটো স্যার একটা ওয়েল অ্যারেঞ্জমেন্টের মধ্যে। অ্যারেঞ্জ হ্যাঁ, জোরে। স্যার একটা ওয়েল অ্যারেঞ্জড, আরেকটা মানে হচ্ছে র্যান্ডমলি পুট করা। ব্যাস, দেবজি যেটা বলছে ঠিক। বাঁ দিকের অ্যারেঞ্জমেন্টটার দিকে তাকাও, এখানে একটা প্যাটার্ন আছে। প্যাটার্ন মানে কি? আমি যদি অ্যাটমের সেন্টার গুলোকে লাইন দিয়ে জয়েন করি, তোমরা দেখবে এরা একটা নির্দিষ্ট প্যাটার্নে আছে, স্কোয়ার, স্কোয়ার, স্কোয়ার। তার মানে প্রত্যেকটা সেন্টার গুলোকে জয়েন করলে আমরা এই প্যাটার্নটাই পাবো, যে স্কোয়ার, 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 স্কোয়ার। আর যদি রাইট হ্যান্ডে আসো, এটা র্যান্ডম, এখানে কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই। আমরা এই ধরনের সলিডকে বলবো অ্যামরফাস, যেখানে অ্যাটমগুলো নির্দিষ্ট কোনো প্যাটার্নে অ্যারেঞ্জ থাকে না। আর বাদিকে সিস্টেমকে ক্রিস্টালিন বলে, যেখানে অ্যাটমরা একটা নির্দিষ্ট প্যাটার্নে ও এরকম ভাবে অ্যারেঞ্জ থাকে। ক্রিস্টালাইন আর অ্যামরফাসের মধ্যে বেসিক ডিফারেন্স বলতে গেলে একটাই, এরা নির্দিষ্ট প্যাটার্নে অ্যারেঞ্জড, আর এরা কোনো নির্দিষ্ট প্যাটার্নে অ্যারেঞ্জ না, এরা আরবিট্রারি অ্যারেঞ্জমেন্টে থাকে। এটা ফার্স্ট ডিফারেন্স। এবার সেকেন্ড দেখো, যদি ক্রিস্টালাইনরা সত্যি কোনো প্যাটার্নে থাকে, তাহলে এদের অ্যাটমগুলোকে যে লাইন দিয়ে জয়েন করেছি, তোমরা দেখো একটা প্যাটার্নের মধ্যে স্কোয়ার পাচ্ছি। তার মানে স্কোয়ার গুলো পরপর পরপর জুড়ে জুড়েই এই ক্রিস্টালাইন সাবস্টেন্সটা তৈরি। আমরা এই যে নির্দিষ্ট ইউনিট, যেটা জুড়ে জুড়ে এই বড় প্যাটার্নটা তৈরি হয়েছে, আমরা এই প্যাটার্নটাকে বলি ল্যাটিস। দেখবে কেমিক্যাল বন্ডিং এর আয়নিক বন্ডিং পড়ানোর সময় আমরা ল্যাটিস কথাটা বলেছিলাম। তাহলে ল্যাটিস কাকে বলে? তোমরা বলবে যে ল্যাটিস হচ্ছে একটা বড় নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটা ল্যাটিস। আর এই নেটওয়ার্কটা বানানোর জন্য যে প্যাটার্ন গুলো হয়, যে ইউনিটটা জুড়ে জুড়ে ল্যাটিসটা তৈরি হয়, এই ইউনিটটাকে নাম দেয়া হয় ইউনিট সেল। তাহলে ইউনিট সেল বুঝতে হয় আর ল্যাটিস বুঝতে হয়। ল্যাটিস মানে হচ্ছে একটা বড় নেটওয়ার্ক, আর ইউনিট সেল ছোট ছোট ইউনিট,
যেটা জুড়ে এই ল্যাটিসটা তৈরি হয়। অ্যামরফাসদের জন্য এরকম কোনো ইউনিট সেল পাওয়া যাবে না। বলতো অ্যামরফাসদের কোনো ইউনিট সেল নেই কেন? প্রশ্নটা জিজ্ঞেস করলাম, সবাই উত্তর দাও। অ্যামরফাসদের জন্য কোনো নির্দিষ্ট ইউনিট সেল পাওয়া যাবে না, যাবে না? যাবে না, কারণ ওটা ভালো করে। হ্যাঁ, যাবে না। কারণ কি, ওর মধ্যে কোনো প্যাটার্নই নেই। যদি প্যাটার্ন না থাকে তাহলে রিপিটিং ইউনিট খুঁজে পাওয়া যাবে না। রিপিটিং ইউনিটটাকে বলি ইউনিট সেল। এই গেল ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্সটাও বোঝাই। সেকেন্ড ডিফারেন্স হচ্ছে, ধরো তোমরা মেল্টিং পয়েন্ট নামটা শুনেছো, নিশ্চয়ই শুনেছো। মেল্টিং পয়েন্টের বাংলা গলনাঙ্ক। তা আমরা ল্যাবে যে কোনো সলিড সাবস্টেন্সের মেল্টিং পয়েন্ট ক্যালকুলেট করতে পারি। আমি ক্যালকুলেট করা প্রসিডিওরটা একটু বলি, তাহলে বুঝতে সুবিধা হয়। মনে করো আমাদের কাছে এই রকমের একটা অ্যাপারেটাস হয়। এই অ্যাপারেটাসটাকে বলে রাউন্ড বটম ফ্লাস্ক। মানে নিচে একটা গোল থাকে আর লম্বা একটা এরকম রড থাকে। আমরা এরকম রাউন্ড বটম ফ্লাস্কের মধ্যে থার্মোমিটার বসাই। মনে করা যাক এটা একটা ক্লিনিক্যাল থার্মোমিটার না। ক্লিনিক্যাল থার্মোমিটার গুলোতে তো কম টেম্পারেচার মাপা যায়। এগুলো কেমিক্যাল থার্মোমিটার, যেখানে 300, 400, 500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এগুলোতে মেজার করা যায়। তো যাই হোক, আমি ধরে নিলাম একটা থার্মোমিটার আছে। এই থার্মোমিটারের গায়ে একটা ছোট্ট টিউব লাগানো থাকে, এটাকে বলে ক্যাপিলারি টিউব। নামটা লিখে দিচ্ছি, দাঁড়াও। এর নাম ক্যাপিলারি টিউব। আচ্ছা, ক্যাপিলারি টিউবের এক্সাম্পলটা দিই। তোমাদের যে পেনের রিফিল হয়, সেই রিফিলটাই এক রকমের ক্যাপিলারি টিউব, যার এরকম ছোট্ট সরু টিউবের মতন হয়, যার একটা সাইড সিল করা থাকে, আরেকটা সাইড ওপেন থাকে। যে সাবস্টেন্সটার মেল্টিং পয়েন্ট মাপতে হয় তাকে এর মধ্যে ভরে দিতে হয়। এই হচ্ছে ক্যাপিলারি টিউব, যার ভেতরে সাবস্টেন্সকে ভরে দিলাম। তারপরে এই ক্যাপিলারি টিউবটা থার্মোমিটারের গায়ে আটকে এই রাউন্ড বটম ফ্লাস্কের ভিতরে ভরে দেওয়া হয়। আর ফ্লাস্কের মধ্যে আগে থেকে কনসেন্ট্রেটেড H2SO4 রাখা থাকে। এই হচ্ছে আমাদের সেট আপটা। এটা ম্যানুয়ালি করা যায়। আরেকবার রিপিট করি। সাবস্টেন্সে H2SO4 ভরা থাকে, থার্মোমিটারের গায়ে ক্যাপিলারি, যার ভেতরে অলরেডি সলিড সাবস্টেন্স থাকে। এটাকে এই H2SO4 এর মধ্যে ডুবিয়ে দিই। ডোবানোর পরে নিচে বার্নার বসিয়ে তাকে আমরা হিট করতে শুরু করি। এবার হিট করলে হয় কি, এই H2SO4টা গরম হয়। ওই টেম্পারেচারটা থার্মোমিটার নেয়, নিয়ে ওর টেম্পারেচার আস্তে 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 ইনক্রিজ করে। আর আমরা সলিড সাবস্টেন্সটার দিকে তাকাতে থাকি, নোট করতে থাকি যে ও কখন মেল্ট করবে। যদি তোমার সাবস্টেন্স পিওর ক্রিস্টালাইন হয়, দেখা যাবে একটা পার্টিকুলার টেম্পারেচারে আসার পরই এই পুরো সাবস্টেন্সটা পুরোটাই একসাথে মেল্ট করবে। ভালো করে বিষয়টা বোঝো, পুরোটা একসাথে। মানে মনে করো পুরো সলিড সাবস্টেন্স যখন টেম্পারেচার 110-এ এলো, দেখলাম পুরো সলিড সাবস্টেন্সটা হঠাৎ করে লিকুইড হয়ে গেল। তার মানে ক্রিস্টালাইন সাবস্টেন্সের একটা পার্টিকুলার মেল্টিং পয়েন্ট থাকে। এটাকে আমরা বলি শার্প মেল্টিং পয়েন্ট। শার্প মানে কি, ও একটা পার্টিকুলার টেম্পারেচারই মেল্ট করবে, তাই নামটা শার্প মেল্টিং পয়েন্ট। আর এটাই যদি অ্যামরফাস হতো, তুমি দেখতে একটা টেম্পারেচারে মেল্ট করছে না। টেম্পারেচার 110-এ শুরু হলো মেল্ট করা, কিন্তু মেল্টটা শেষ করতে করতে দেখা গেল 116-এ গিয়ে টেম্পারেচার পৌঁছলো, তখন দেখলাম পুরোটা মেল্ট করলো। আমরা এইটাকে আর শার্প বলি না, আমরা এটাকে বলি রেঞ্জ অফ মেল্টিং পয়েন্ট। এই দুটো ডিফারেন্স তোমাদের বুঝতে হয় ক্রিস্টালাইন আর অ্যামরফাসদের মধ্যে। আর আমি আরেকবার রিপিট করে দিই। ক্রিস্টালাইনের একটা নির্দিষ্ট প্যাটার্ন হয়, এদের অ্যারেঞ্জমেন্টের মধ্যে ইউনিট সেল পাওয়া যায়। অ্যামরফাসদের কোনো প্যাটার্ন হয় না, ওর কোনো ইউনিট সেল হবে না। এটা ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড, মেল্টিং পয়েন্ট যদি মেজার করি, ক্রিস্টালাইনদের মেল্টিং পয়েন্ট শার্প হবে, মানে একটা টেম্পারেচার এসে মেল্ট করবে। আর অ্যামরফাসদের কোনো শার্প মেল্টিং পয়েন্ট হয় না, ওদের হয় রেঞ্জ অফ মেল্টিং পয়েন্ট। আজকের আমাদের পুরো আলোচনা ক্রিস্টালাইনদেরকে নিয়ে, অ্যামরফাসদের নিয়ে কোনো আলোচনা নেই, সিলেবাসে অ্যামরফাস বলাই নেই। আমি ফুললি ক্রিস্টালাইনদেরকে নিয়ে আজকে আলোচনা করব। এবার বলো তো, ইন্ট্রোডাকশন তোমাদের ক্লিয়ার কিনা? ক্রিস্টালাইন কারা, অ্যামরফাস কারা? এবং যদি ক্লিয়ার হয়, তোমাদেরকে একজনকে মাইক্রোফোন অন করে বলতে হবে যে কারা ক্রিস্টালাইন, কারা হ্যাঁ অ্যামরফাস। স্যার। চলো, বৃষ্টি ক্লিয়ার আছে। 1 মিনিট আরো, বাইরে বোধহয় কোনো ছাত্র এসছে নাকি। হ্যাঁ চলো, অনেকে লাইক দিয়েছে,
এবং ক্লিয়ার। এবারে আমি যে ক্রিস্টালাইন সাবস্টেন্সটা পড়াবো আজকে, তাদের মধ্যে একটা নাম অলরেডি উচ্চারণ করলাম, ইউনিট সেল। আমি তোমাদের ইউনিট সেলের একটা কনসেপ্ট দিই, তারপরে সিস্টেমটায় ঢুকি। দেখবে একটু আগে আমি বলেছিলাম যে না, ছাড়া ছাড়া অ্যাটমগুলো এঁকেছি। বাস্তবে অ্যাটমরা এরকম ছাড়া ছাড়া থাকে না, অ্যাটমরা এরকম ভাবে ক্লোজ কন্ট্যাক্টে থাকে। তা আমি 4টা অ্যাটমকে আমার মতো করে ক্লোজ কন্ট্যাক্টে রাখলাম। এই হচ্ছে আমাদের 4টা অ্যাটমকে ক্লোজ কন্ট্যাক্টে রাখলাম। এবার যদি তুমি এদের সেন্টার গুলোকে লাইন দিয়ে জয়েন করো, আচ্ছা সলিড বুঝতে গেলে কিন্তু মারাত্মক রকম ইমাজিনেশন পাওয়ার লাগবে, নাহলে সলিডটা বুঝতেই পারবে না। হুম, দেখো কল্পনা করো, এই হচ্ছে আমাদের 4টা অ্যাটম, যাদের সেন্টার গুলোকে জুড়ে আমি একটা ইউনিট সেল পেয়েছি, এটা স্কোয়ার। এবার এই ছবিটা বলতো 2D ছবি আঁকলাম না 3D ছবি আঁকলাম? আপাতত যেটা আঁকা আছে তোমাদের সামনে, স্যার 2D। 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 এটা 2D। এখন ল্যাটিস তো আর 2D হয় না। বাস্তবে আমরা তো আজকে সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার তোমাদেরকে এঁকে দেখাবো, তো এরা তো আর 2D হবে না, হবে 3D। ফলে কল্পনা করো, এই যে অ্যাটমটা টিক দিলাম, এর ওপরে একজন বসে আছে, এর ওপরে একজন বসে আছে, এর ওপরে একজন, এর ওপরে একজন। তার মানে আমি কল্পনা করতে বললাম 8খানা অ্যাটম একসাথে ক্লোজ কন্ট্যাক্টে আছে। তারপর তাদের সেন্টার গুলো যদি লাইন দিয়ে জয়েন করি, বলতো ইউনিট সেলটা দেখতে কেমন হবে? আমার প্রশ্নটা বুঝবে কিন্তু, কি প্রশ্ন জিজ্ঞেস করলাম। এখানে 4টা অ্যাটম মিলে 2D ল্যাটিস বানিয়েছি, ইউনিট সেল বানিয়েছি। ইউনিট সেলটা দেখতে স্কোয়ারের মতো। আমি প্রত্যেকটা যেগুলো টিক দেওয়া আছে অ্যাটম, এদের 4জনের উপরে আরো 4টা অ্যাটম বসালাম। এটা মনে মনে কল্পনা করতে বলছি। চেষ্টা করলে আরেকটা আঁকা যেতে পারে এভাবে। আচ্ছা আমি আরেকটা আঁকা ট্রাই করছি, হ্যাঁ? তাতে যদি কিউবের মতো হবে। হ্যাঁ, প্রতিকৃত কি বলছো? প্রতিকৃত কিউবের মতো হবে। কিউবের মতন হবে। প্রতিকৃত আমি আরেকটু চেষ্টা করি তোমাদেরকে আরো ভালো করে কিউবটা বোঝানোর জন্য। আমি যেহেতু ওপরে কোনোভাবেই আঁকতে পারবো না, তা আমি এদের পেছন দিকে আঁকলাম। পেছন দিকে আঁকাটা তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ, এটা এর পেছনেই আছে। তাহলে এর সেন্টার জয়েন করলাম। ঠিক এর নিচে একটা আছে, ঠিক এর নিচে আরেকখানা আছে। এরো সেন্টার, এখানে যে আছে তার সেন্টার জয়েন করলাম। এবার আশা করি ছবিটা খানিকটা ক্লিয়ার, যে 2D হলে স্কোয়ার হয়, 3D হলে স্কোয়ার হবে না, 3D হলে কিউব হবে। তো এই কিউব হচ্ছে একটা ইউনিট সেল। তাহলে তোমাকে বুঝতে হবে ইউনিট সেল কিভাবে তৈরি হয়। এবং এই যে ল্যাটিসটা বানালাম, এই ল্যাটিসটা কিন্তু মাত্র 8টা অ্যাটম নিয়ে না, এই ল্যাটিসটা অজস্র অ্যাটম নিয়ে। তার মানে তোমাদের বাড়িতে যদি কোনো রুবিক্স কিউব বা কিছু থাকে, ওই কিউবটার ওপরে নিচে ডানে বায়ে চারদিকে তুমি একটা একটা করে ইউনিট সেল বসাতে থাকো, দেখবে একটা বড় নেটওয়ার্ক গ্রো করতে থাকবে। ওই নেটওয়ার্কটাকে বলে ল্যাটিস। তাহলে ল্যাটিস হচ্ছে একটা বড় নেটওয়ার্ক, আর ওর মধ্যে যে রিপিটিং ইউনিট, এখানে আমরা একটা কিউবকে বসিয়েছি, এই কিউবটাকে বলে ইউনিট সেল। তাহলে সবাই কি এটা বুঝতে পারলে যে 2D হলে ইউনিট সেলটার নাম স্কোয়ার বলবো, আর 3D হলে ও স্কোয়ার হবে না, ও হয়ে যাবে কিউব। এখন তোমরা একটা কাজ করো, এরকম একটা কিউব একটু বড় করে সবাই খাতায় আঁকো। আমি যেভাবে আঁকবো সেইভাবে খাতায় একটা বড় কিউব ড্র করো। আচ্ছা আমার কাছে তো টুল আছে, আমি একটা টুলের হেল্প নিই। তোমরা টুল টুল তো পাবে না, তোমরা নিজেরা খাতায় ম্যানুয়ালি সুন্দর করে কিউব আঁকো। দেখো আমি কিউবটা কিভাবে আঁকবো। একটা স্কোয়ার আঁকো ফার্স্ট, তারপরে একটু বাঁকা করে আরেকটা সুন্দর স্কোয়ার আঁকো, একটা বাঁকা করে আরেকটা স্কোয়ার আঁকো। তারপরে এই লাইনগুলো জয়েন করি, দেখ সুন্দর কিউব দাঁড়িয়ে যাবে। এটা জয়েন করো। যদি এটা হলো না কেন, এটা জয়েন করে দাও, এটা জয়েন করো, এটা জয়েন করো, এটা জয়েন করো। বাহ, এত সুন্দর কিউব হবে আমি নিজেও ভাবি না। সবার কিউব আঁকা শেষ নিশ্চয়ই। এবার এটাকে অরিজিন করো, মানে এটাকে আমরা মূলবিন্দু ধরে নিলাম। মূলবিন্দু ধরে নিয়ে আমি 3টে অ্যাক্সিস দেখাবো। এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। এদিক থেকে আরেকটা তোমরা অ্যারো দাও, অ্যারো দিয়ে এটাকে এক্স অ্যাক্সিস করো। এদিক থেকে অ্যারো দিয়ে এটাকে জেড অ্যাক্সিস দাও, আর এদিক থেকে অ্যারো দিয়ে এটাকে ওয়াই অ্যাক্সিস দাও। এটাকে আমি নাম দিলাম এক্স অ্যাক্সিস, এটাকে বললাম ওয়াই অ্যাক্সিস, এটাকে বললাম জেড অ্যাক্সিস। চলো এই ছবিটা আঁকা হলে একটু বলবে স্যার ডান, তারপরে আমি ফার্দার প্রসিড করবো।
Yes, sir. Done. ডান। ওকে, Sir, ফাইন। done. আরো কয়েকটা পয়েন্ট করি। এই জায়গায় যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে তোমরা এ নাম দাও, এটাকে তোমরা বি নাম দিয়ে দাও, আর এই পয়েন্টটাকে তোমরা সি নাম দিয়ে দাও। আরো দু একটা কাজ বাকি আছে। এক্স আর ওয়াই এর মাঝে যে অ্যাক্সিস, এটাকে আলফা নাম দাও, এই অ্যাঙ্গেলটাকে বিটা নাম দাও, এই অ্যাঙ্গেলটাকে চলো গামা নাম দিই। আমরা এখানে তিনটে জিনিসের নাম দিয়ে দিলাম, একটা অ্যাঙ্গেল গুলোকে নাম দিলাম আলফা বিটা গামা। আর আরেকটা জিনিস বলে দিই, ও এ এই ডিস্টেন্সটাকে বলছি স্মল এ, ও বি ডিস্টেন্সটাকে স্মল বি, আর ও সি ডিস্টেন্সকে স্মল সি। এখন আমার কয়টা প্রশ্ন আছে তোমাদের কাছে। এই ছবিটা যদি রিয়েলি কিউব হয়, যদিও আমি যে ছবিটা এঁকেছি তাতে সবগুলো ডিস্টেন্স ইকুয়াল দেখাচ্ছে না, কিন্তু আমি ধরে নিলাম এটা রিয়েলি কিউব। যদি এটা সত্যি সত্যি কিউব হয়, বলতো এই যে ছোট হাতের এ, বি আর সি, এদের মধ্যে রিলেশন কি হওয়া উচিত? সবাই Answer কি? সমান। সমান। অঙ্কিতা বলছে সমান। আমি জানি এটা সবাই জানে, কিউব হলে কিউবের যতগুলো বাহু আছে সবগুলো বাহু পরস্পর পরস্পরের সাথে সমান। তাহলে আমরা লিখতে পারি ফর কিউব, যদি আমার ইউনিট সেলটা কিউব হয়, আমরা এ, বি আর সি এদেরকে সমান বলবো। আর যদি এরা সত্যি সত্যি কিউবই হয়, বলতো আলফা, বিটা আর গামা এদের মধ্যে সম্পর্কটা কি? তো সব কটা 90 ডিগ্রি। চলো, দেবজিৎ বলছে, বাকিরাও বলো আরেকবার, এদের মধ্যে সম্পর্ক কি? এরা সবাই সমান হবে। এরা সবাই সমান হবে। একদম, এরা তো সমান হবেই। এবং তুমি জানো 90 এদের মাঝখানে অ্যাঙ্গেলটা কত হবে, কোণ কত হবে? 90 ডিগ্রি। ডিগ্রি। একদম, এটাই আমি শুনতে চাইছিলাম, এরা তো সমান হবেই এবং অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এবারে এই কাজটা উল্টে ভাববো, একটু উল্টে ভাববো। মানে পরীক্ষার প্রশ্ন কিরকম আসবে শোনো। পরীক্ষায় বলবে যদি কোনো ইউনিট সেলের এ, বি আর সি এরা সমান হয় এবং আলফা, বিটা, গামা এরাও সমান হয় এবং মান 90 ডিগ্রি হয়, তবে ওই ইউনিট সেলটার নাম কি? তোমাকে বলতে হবে স্যার ওই ইউনিট সেলটার নাম কিউ। এরকম ভাবে পৃথিবীতে একটা ইউনিট সেল আছে এমনটা না, পৃথিবীতে এরকম ক্রিস্টাল সিস্টেম টোটাল 7 রকমের আছে। এটাই আমাদের আজকে সবচেয়ে কঠিনতম কাজ, এই 7টা ইউনিট সেলের নাম এবং তাদের প্যারামিটার গুলো মুখস্থ করা। আমরা 7টা নিয়ে ডিসকাস করব না, আমি ম্যাক্সিমাম 2-3টে নিয়ে আলোচনা করব, বাকিটা তোমরা বাড়িতে নিজেরা পড়ে নেবে। তবে স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দাও, এদের প্যারামিটার গুলো মুখস্থ করতে হবে। আমি তোমাদেরকে দু একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো যে প্যারামিটার কিভাবে আলাদা হতে পারে। তাহলে এটা আমাদের কিউব, কিউবের 6টা প্যারামিটারের রিলেশন এ বি সি সমান, আলফা বিটা গামা সমান, এবং এরা সবাই 90 ডিগ্রির সাথে সমান। এখন যদি কাউকে বলি আছে অন্য কোনো ক্রিস্টাল সিস্টেম কিভাবে আঁকা যেতে পারে, আমি একটা ছোট্ট উদাহরণ দিই তোমাদেরকে। তোমাদের সামনে কেমিস্ট্রি বই আছে কারো কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ দেবজিতের স্যার। কাছে কেমিস্ট্রি বই আছে, বৃষ্টির কাছেও আছে, সবার কাছেই আছে আশা করি। বলো তো তোমাদের কেমিস্ট্রি বইয়ের সবগুলো, আচ্ছা বইটা একবার ড্র করা যাবে? চলো কেমিস্ট্রি বইটা একবার ড্র করি। হ্যাঁ চলো কেমিস্ট্রি বই একবার ড্র করবো আমি। তোমরা সবাই ড্র করো তো কেমিস্ট্রি বইটা। দেখবে তোমাদের কেমিস্ট্রি বইয়ের টাইপটা অনেকটা এরকম, এটা একটা দিক একটু লম্বা আছে এরকমের, আরেকটা আমাকে ড্র করতে হবে এরকম ভাবে ড্র করি। চলো এরকম, আর স্যার লাইন কিউবয়েড গুলোকে। হবে না? হ্যাঁ বলো কি বলছো? স্যার কিউবয়েড শেপ আর কি। হ্যাঁ দেবজিৎ, ওটাই আমি ওদেরকে শেখাই সবাইকে। বা এর আরেকটা ভালো এক্সাম্পল হতে পারে ইট। এখন দেখো এই যে শেপটা ড্র করলাম এটাকে আমরা ইট ভাবতে পারি, তো তোমাদের কেমিস্ট্রি বইও খানিকটা এই টাইপের। আচ্ছা এখানে প্যারামিটার গুলো বোঝাই, বলো তো আচ্ছা কোনটা এ কোনটা বি কোনটা সি, সেটাও অ্যারো দিয়ে বুঝিয়ে দিচ্ছি কোনটাকে এ বি সি বলছি। চলো অ্যারো গুলো দিয়ে দিচ্ছি। হুম, আমরা এই পয়েন্টটাকে এ বললাম, এটা এক্স অ্যাক্সিস। এই পয়েন্টটা বি, এটা ওয়াই অ্যাক্সিস। এই পয়েন্টটা, সরি, এটা জেড অ্যাক্সিস। এই পয়েন্টটা সি।
বলতো যদি এটা কিউবয়েড হয় তাহলে কিউবয়েডের একটা বাহু আরেকটা বাহুর সাথে সমান হয় না হয় না? রিপিট করলাম, আমি কিউবয়েডের ক্ষেত্রে ও এ, ও বি, ও সি, যেটাকে একটাকে বলছিলাম ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, বলতো এরা তিনজন সমান না সমান না? স্যার ইনইকুয়াল হবে। ইনইকুয়াল হবে, এরা একটাও সমান হবে না। কারণ তোমাদের কেমিস্ট্রি বই আছে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একটাও একটার সাথে সমান না। যেমন এই বাহুটা আর এই বাহুটা সমান না, এরা আবার এর সাথে সমান না। তার মানে এ নট ইকুয়ালস টু বি বলা উচিত, নট ইকুয়ালস টু সি বলা উচিত। অথচ বলতো আলফা, বিটা, গামা এরা কি হবে, সমান না সমান না? স্যার সমান হবে 90 ডিগ্রি সবকটি। হ্যাঁ, এদের ক্ষেত্রে আলফা, বিটা, গামা এরা হবে সমান এবং এদের মানটা 90 ডিগ্রির সাথে সমান হবে। তার মানে এই রকম যদি রিলেশনশিপ কোনো প্যারামিটার গুলোর মধ্যে থাকে, তখন তাকে আর কিউব বলা যায় না, তখন তাকে আমরা বলি, অ্যাকচুয়ালি নামটা তো কিউবয়েড, আমরা এখানে ল্যাটিস স্ট্রাকচারে এর নামটা কিউবয়েড দেয়া হয় না, এটাকে বলা হয় অর্থরম্বিক। এই নামগুলো একটু জটিল থাকবে, একটু পড়ে 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 রেডি করতে হবে। অর্থরম্বিক, RHOM, তারপরে BOC। তাহলে অর্থরম্বিক বললে তোমাকে এই প্যারামিটারটা মুখস্থ করতে হচ্ছে। আমি দুটো ক্রিস্টাল সিস্টেম পড়ালাম, একটা কিউবিক পড়ালাম আর একটা অর্থরম্বিক পড়ালাম। দেখো তো আমাদের অর্থরম্বিকটা ক্লিয়ার হয়েছে কিনা, অর্থরম্বিক কাকে বলে? চলো বলো তো অর্থরম্বিকের ওই প্যারামিটার গুলোর মধ্যে রিলেশন কি? স্যার এ ইজ নট ইকুয়ালস টু বি। A not equals to B not equals to C, আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা। আচ্ছা, এবার আমি আরেকটা ক্রিস্টাল সিস্টেম ড্র করি, নেক্সট পেজে আসি। তোমরা দেখবে তো এই ক্রিস্টাল সিস্টেম কখনো দেখেছো কিনা। চলো এটা ক্রিস্টাল সিস্টেম, একেবারে বেসটা স্কোয়ার করলাম। হ্যাঁ, বেসটা স্কোয়ার করলাম মানে এর দৈর্ঘ্য প্রস্থটা সমান করে দিলাম, মানে এটাও সমান এটাও সমান, দৈর্ঘ্য প্রস্থ সমান। কিন্তু এর যে উচ্চতা, সে উচ্চতাটাকে আমি একদম আলাদা করে দিলাম, উচ্চতা আলাদা। দেখতে হয়তো তোমরা ভাববে স্যার এটা তো কিউবই ড্র হলো, কিন্তু আমি পার্থক্যটা একটু পরে বোঝাচ্ছি তোমাদেরকে। তোমরা সবাই এই টাইপের একটা সিস্টেম ড্র করো। হুম, আমার বক্তব্যটা ভালো করে শোনো, আমি কোনটাকে সমান বলছি কোনটাকে অসমান বলছি। আমি যদি এই বাহুটাকে এ বলি, এটাকে বি বলি আর এটাকে সি বলি, আমি এমন ভাবে সিস্টেমটা এঁকেছি যাতে এ আর বি সমান হয়, আয়তঘনকের মতন না, রম্বোহেড্রালের মতন না, দুটো বাহু সমান, কিন্তু সিটাকে আমি আলাদা করেছি। আর এই ছবিটাতে পরিষ্কার এটা 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 এই তিনটে অ্যাঙ্গেল, যেটা আমরা আলফা, বিটা, গামা বলছি, এদের তিনজনের মান সমান। এই তিনটে মান অবশ্যই 90 ডিগ্রির সাথে সমান। বলতো এই সিস্টেমটার কি নাম, কারো জানা আছে? আচ্ছা আমি বলে দিই, এই সিস্টেমটাকে বলে টেট্রাগোনাল। টেট্রাগোনাল। এরকম ভাবে ক্রিস্টাল সিস্টেম তিনটে বলে দিলাম, একটা কিউবিক, একটা টেট্রাগোনাল, আর একটা অর্থরম্বিক বলেছি। এইভাবে আরো চারখানা ক্রিস্টাল সিস্টেম আছে, এই চারখানা ছবি এঁকে আর সময় নষ্ট করবো না, শুধু নামগুলো আমি বলে যাই, তোমরা বাড়িতে বসে বসে নামগুলো পড়বে এবং তাদের প্যারামিটার গুলো মুখস্থ করবে। নেক্সট হয় হেক্সাগোনাল। হেক্সাগোনালটা আমরা ডিটেলসে আলোচনা করব পরে। আমাদের সিলেবাসে কিউবিকটা আছে আর হেক্সাগোনালটা আছে। 4 নাম্বারটা হেক্সাগোনাল পড়বে। 5 নাম্বারটা হয় মনোক্লিনিক, নামগুলো একটু কঠিন লাগবে, নতুন নতুন নাম। মনোক্লিনিক আছে। 6 নাম্বার আছে ট্রাইক্লিনিক আছে, ট্রাইক্লিনিক। আরেকটা লাস্ট হয় রম্বোহেড্রাল, RHOMBO, রম্বোহেড্রাল। আমার আপাতত এই নাম কটা মুখস্থ চাই, পরদিন যখন তোমরা ক্লাসে আসবে আমি এদের চারজন না 7জনের প্যারামিটার গুলো নিয়ে প্রশ্ন জিজ্ঞেস করব, যে কোন প্যারামিটার এদের রিলেশন গুলো কি কি। বইতে দেখবে সুন্দর করে প্যারামিটার গুলো লেখা আছে। তাহলে আপাতত নামগুলো 1 মিনিট সময় দিলাম, নামগুলো মুখস্থ করো।
নাও, সবার আশা করি মুখস্থ হয়ে গেছে। চলো নামগুলো বলো, কেউ খাতা দেখবে না? নামগুলো একবার ট্রাই হোক। না বলো। স্যার কিউব, তারপর হচ্ছে কিউব, অর্থোরম্বিক, টেট্রাগোনাল, হেক্সাগোনাল, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক আর রম্বোহেড্রাল ছিল রম্বোহেড্রাল। ভীষণ। এদের প্যারামিটার গুলো তোমরা বাড়িতে মুখস্থ করবে, প্যারামিটার গুলো কিন্তু আসবেই। এবারে আমাদের সিলেবাসে যেহেতু এদের মধ্যে শুধুমাত্র কিউবটাই আছে, আমরা এবার কিউবের মধ্যে অ্যাটমরা কিভাবে থাকে তার অ্যারেঞ্জমেন্ট আমরা পড়বো। তোমরা কিউবের আন্ডারে লেখো অ্যাটম অ্যারেঞ্জমেন্ট, হেডিং করো অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট। আমরা দেখাবো যে কিউবের মধ্যে অ্যাটমরা কিভাবে থাকতে পারে। চলো অ্যাটমের অ্যারেঞ্জমেন্ট ইন কিউব। তো সেটা করতে গেলে সবার আগে তোমাদের আবার একটা ছবি ড্র করতে হবে, একটা কিউব ড্র করতে হবে। আজকে কিন্তু ড্র করাই কাজ, বুঝলে? একটা সুন্দর করে বড় কিউব ড্র করো সবাই। খুব বড় করার দরকার নেই, মোটামুটি ধরো এই সাইজের কিউব ড্র করলেই হবে। কিউবটা ড্র হলে আমাকে বলবে যে স্যার ডান। হ্যাঁ স্যার, ডান। ডান। চলো আমারও শেষ, কিউব ড্র করো। এবার করো কি, কিউবের কর্নার কটা আছে বলো তো? একটা কিউবের কর্নার কটা থাকে? अच्छा 8টা। তোমরা সিম্পল প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম বসিয়ে দাও, আর কিছু করার দরকার নেই। হ্যাঁ, প্রত্যেকটা কর্নারে এই একটা করে অ্যাটম বসাও। এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। বসাও প্রত্যেকটা কর্নারে একটা একটা করে। যদি আমার সবগুলো অ্যাটমের সাইজ সেম হলো না, তোমরা ম্যানুয়ালি আঁকো এবং চেষ্টা করো অ্যাটমের সাইজগুলো যাতে সেম হয়। প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম আঁকো। এই অ্যারেঞ্জমেন্টটাকে বলি আমরা সিম্পল কিউবিক সিস্টেম। নামটাও লিখবে, এর বাংলা নামটা বলে দিই, সিম্পল কিউবিক সিস্টেম। এর বাংলা নাম সরল ঘনকাকার অ্যারেঞ্জমেন্ট। সরল ঘনকাকার সিম্পল কিউবিক সিস্টেম বা সিম্পল কিউবিক অ্যারেঞ্জমেন্ট। যদি কেউ জিজ্ঞেস করেছে সিম্পল কিউবিক অ্যারেঞ্জমেন্ট মানে কি, তুমি বলবে স্যার ইউনিট সেলে শুধুমাত্র 8টা কর্নারে 8টা অ্যাটম থাকবে, আর অন্য কোথাও কোনো অ্যাটম বসবে না, এর নাম সিম্পল কিউবিক অ্যারেঞ্জমেন্ট। এখন প্রশ্ন, এই অ্যারেঞ্জমেন্টের অনেক কিছু ক্যালকুলেশন আমাদের দরকার। আচ্ছা 10 মিনিট বাদে ক্লাস শেষ হবে, তোমরা ওয়েট করবে, আমি আরেকটা লিঙ্ক পাঠাবো। এবার শুনে নাও, তাহলে সিম্পল কিউবিক অ্যারেঞ্জমেন্ট বলতে কি বুঝি? প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম বসবে আর অন্য কোথাও অ্যাটম বসবে না। এবারে গুণে বলো তো, একটা ইউনিট সেলে অ্যাটম কটা আছে? দেখবে সবাই উত্তর করবে। আচ্ছা উত্তর করো, তারপরেই বলি। এই ইউনিট আটটা। সেলে 8টা 8টা। সবাই বলে এটা যে স্যার একটা ইউনিট সেলে অ্যাটম হয় 8টা, কারণ চোখে আমরা 8টাই দেখছি। কিন্তু প্র্যাকটিক্যালি ভাবো, এখানে না একটু আহ মানে দেখানোর ব্যাপার ছিল, একটা ডেমো দেখানোর ব্যাপার ছিল, আমি তাও চেষ্টা করি বলার। বলো তো এই একটা ইউনিট সেল মিলেই কি ল্যাটিস, না এর আশেপাশে আরো ইউনিট সেল আছে? আরো আছে। আরো আছে। অঙ্কিতা বলো তো এর কোন দিকে ইউনিট সেল থাকতে পারে? প্রত্যেকটা তল বরাবর। প্রত্যেকটা তল বরাবর। তাহলে প্রত্যেকটা তল বরাবর যদি হয়, আমি একটা কাজ করি, দাঁড়াও। আমি একটা এই কিউবটাকে একটু এক্সটেন্ড করি। হ্যাঁ, সবাই কল্পনা করো এই কিউবটাকে আমি এক্সটেন্ড করলাম। হ্যাঁ। এর ঠিক পাশে আমি আরেকটা স্কোয়ার ড্র করলাম, মানে আমি সেম ভাবে আরেকটা কিউব ড্র করবো ওর পাশে। সেম ভাবে এর পাশে আরেকটা একই রকম ভাবে স্কোয়ার ড্র করো। মানে আমি চাইছি ওর পাশে আরেকটা সেম ভাবে কিউব ড্র করব। খানিকটা তোমাদের আইডিয়া বাড়বে। তা এর ডান দিকে আরেকটা কিউব দিলাম। এবারে আমাকে বলো তো, এই যে অ্যাটমটা, এই অ্যাটমটা কি কোনো কিউবের একার হয়ে গেল, না দুটো কিউবের কমন অ্যাটম? দুটো কিউবের কমন অ্যাটম। কমন। দুটো কিউবের কমন, ফাইন। এবার বলো তো, আমি যে জায়গায় টিক দিচ্ছি, এই যে ফেজ, যদি এই ফেজের উপরে আমি আরেকটা কিউব বসাই,
এই ফেজের ওপরে আরেকটা কিউব বসাই, তাহলে এই অ্যাটমটা কয়জনের হয়ে গেল? কল্পনা করতে হবে কিন্তু। 4 জনের। 4 জনের, ভেরি গুড। বৈভবী বলছে 4 জনের, না বৈভবী না, সরি, এটা ওর বোন। তাহলে সবাই বোঝো, এই কিউব, এখানে দেখো দুটো কিউব অলরেডি আঁকা শেষ। টিক দেয়া যে ফেজ, সেই ফেজের উপর আরো দুটো কিউব আঁকা যাবে। এই কর্নার হয়ে গেল 4 জনের। এবারে এই যে সামনের ফেজ আর সামনের ফেজ, এখানেও তো দুটো কিউব আঁকা যাবে, তাহলে কয়জনের হয়ে গেল? গুনে গুনে ছজনের। বলতে হবে, 6 জনের। এই সামনে যে দুটো কিউব আঁকলাম, তাদের ওপরে আবার, এটা আমি আর দেখাতে পারবো না, কল্পনাই একমাত্র সম্বল, এই যে সামনে যে দুটো টিক দেয়া ফেস, তার সামনে যে দুটো কিউব আঁকলাম, তাদের ওপরে আবার দুটো কিউব বসতে পারে। তাহলে এই কর্নার অ্যাকচুয়ালি কয়জনের কমন কর্নার, সেটা ভালো করে বোঝো। 8 জনের। 8 জনের উত্তর সঠিক। তার মানে কোনো কিউবের কর্নারে যে অ্যাটমটা থাকে, সেই অ্যাটমরা কোনো ইউনিট সেলের একার না, এটা টোটাল 8 জনের সাথে শেয়ার করে থাকে। তার মানে আমি যদি এই অ্যাটমটাকে, ভালো করে বুঝবে, এই অ্যাটমটাকে টোটাল 8টা ভাগে ভাগ করি, তার একটা ভাগ ওর, বাকি 7টা ভাগ আরো 7 জনের। আমরা এটাকে বলি কন্ট্রিবিউশন। কর্নারে যারা থাকে তাদের কন্ট্রিবিউশন হয় 1/8। তোমরা লেখো টুয়ার্ডস, তোমরা এইভাবে কথাটা লেখো, কন্ট্রিবিউশন, যে কথাটা লিখছি তোমরা সবাই খাতায় নোট করো। তোমরা লেখো কন্ট্রিবিউশন অফ কর্নার অ্যাটম। কর্নারে যে অ্যাটমরা থাকবে তাদের কন্ট্রিবিউশন টুয়ার্ডস ইচ ইউনিট সেল, এবার মানেটা বলার চেষ্টা করবে, টুয়ার্ডস ইচ ইউনিট সেল ইজ 1/8। দেখো এই কথাটা মানে সবার ক্লিয়ার হলো কি? আমরা যখনই দেখবো কর্নারে কোনো অ্যাটম আছে, সেই অ্যাটমটা একটার জন্য 1 ধরা যায় না, একটার জন্য ধরতে হয় 1/8, কারণ এরা 8 জনের সাথে শেয়ারিং এ থাকে। দেখো এইটুকু ক্লিয়ার যদি না হয় আমি আরেকবার বলবো। এটাকে যেন বোঝানোর আরেকটা সহজ বুদ্ধি বলি। মনে করা যাক আমি একটা 2D সিস্টেম ড্র করি, দেখবে আরো সুন্দর হবে বুঝতে। একটা 2D সিস্টেম, এই এক, দেখো একটা 2D সিস্টেম ড্র করি, 2, 3, 4। 2D সিস্টেমে এই যে কর্নারটা, দেখো তো এটা কয়জনের কর্নার হয়ে গেল? 4 জনের। এবার এই প্রত্যেকটা স্কোয়ার, 1, 2, 3, 4, এদের উপরে যদি আরেকটা করে স্কোয়ার বসাই, তাহলে এই কর্নারটা অবশ্যই দেখবে 8 জনের সাথে শেয়ারিং এ থাকে। তাই যে কোনো কিউবের কর্নার সবসময় 1/8 করে শেয়ারিং করবে। এটা ক্লিয়ার না হলে আমি ফার্দার এগোতে পারবো না। তোমরা সবাই আমাকে অবশ্যই ফিডব্যাক দাও যে ক্লিয়ার হয়েছে কিনা। হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। হুম, তাহলে সবাই একসাথে বলি আবার, ইচ কর্নারে যারা থাকবে তারা ওই ইউনিট সেলের প্রতি 1/8 করে কন্ট্রিবিউশন দেবে, মোটেও কন্ট্রিবিউশন 1 করে না। এখন ভাবো, আমার একটা অ্যাটমের কন্ট্রিবিউশন যদি 1/8 করে হয়, আমার তো টোটাল ইউনিট সেলে 8টা অ্যাটম ছিল, তাহলে 8 জনের টোটাল কন্ট্রিবিউশন কত? 1। আমরা এটাকে বলি সিম্পল কিউবিক সিস্টেম অ্যারেঞ্জমেন্টের জেড এর ভ্যালু 1। এটা পরীক্ষায় জিজ্ঞেস করবে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ জেড ইন এ সিম্পল কিউবিক অ্যারেঞ্জমেন্ট। তোমায় বলতে হবে জেড এর ভ্যালু 1। 1 কেন বললাম সে কারণটা বোঝো, এবং আমাকে একজন মাইক্রোফোন অন করে বোঝাও জেড কি করে 1 বের হয়। চলো কেউ মাইক্রোফোন অন করে বোঝাও জেড কেন 1 বেরোলো। চলো, কেউ বলবে না, ছেড়ে দিলাম। ইউনিট স্যার সেলের মধ্যে আচ্ছা দাঁড়াও, দেবজিৎ তো অনেক বলেছে, আমি একটু শুভমিতা বলছে, শুভমিতাটা শুনি। আহ, আহ, মানে কন্ট্রিবিউশন অফ কর্নার টুয়ার্ডস ইচ সেল, মানে প্রত্যেক সেলের কন্ট্রিবিউশন হচ্ছে 1/8। না, সেলের না, কিন্তু তাহলে বলবে অ্যাটমদের। অ্যাটমের, তাহলে 8টা অ্যাটমে হবে হচ্ছে 1/8 ইন্টু 8, তাহলে হবে 1। তাহলে এক, সিম্পল কিউবিক অ্যারেঞ্জমেন্টে জেড হচ্ছে 1 হবে। ব্যাস, সিম্পল কিউবিক অ্যারেঞ্জমেন্টে জেডটা হচ্ছে 1, তাহলে এটা নিয়ে কোনো ডাউট নেই কারণ। এবার নেক্সট আমার পয়েন্ট, বলো তো,
আমি যদি একটা অ্যাটমের, ধরো এই একটা অ্যাটম, এর রেডিয়াস আর ধরি, ব্যাসার্ধ আর ধরি, ভেবেচিন্তে উত্তর করবে, হ্যাঁ? একটা অ্যাটমের ব্যাসার্ধ যদি আর ধরি, আর কিউবের বাহুর দৈর্ঘ্য যদি এ ধরি, আমাদের আর এবং এ, এদের মধ্যে রিলেশন খুঁজতে হবে। তা রিলেশন খুঁজতে গেলে এই ছবিটা থেকে বোঝা একটু মুশকিল হয়। আমি এর চেয়ে ভালো আরেকটা ছবি দিয়ে তোমাদের বোঝাই। সিম্পল কিউবিক মানে অ্যারেঞ্জমেন্টটা এরকম ছিল, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, এরা ক্লোজ কন্ট্যাক্টে ছিল। তারপরে আরো দুটো অ্যাটম এরকম ক্লোজ কন্ট্যাক্টে ছিল। এদের সেন্টার গুলোকে লাইন দিয়ে জয়েন করেই আমরা একটা ফেস পেয়েছিলাম স্কোয়ার। 3D যদি হতো, এর পেছনে থাকতো, এর পেছনে থাকতো, এর নিচে থাকতো, এরকম ভাবেই তো কিউবটা তৈরি হয়। তা আমি বাকিগুলোকে একে কমপ্লিকেটসি করি না, আমরা এই অবধি ভাবো এবারে। এখানে কোনটা আর কোনটা এ, তাহলে রিলেশনটা মাথায় ঢুকবে অবশ্যই। এই পুরোটা হলো আমাদের এ, আর এই অর্ধেকটা হলো আমাদের আর। দেখি তো কেউ একজন মাইক্রোফোন অন করে বলো তো, আর এবং এর মধ্যে রিলেশন কি হওয়া উচিত সিম্পল কিউবিক অ্যারেঞ্জমেন্টে? স্যার এই সমান সমান 2r। ভেরি গুড। এ সমান সমান 2r হতে বাধ্য। এখন তোমরা হয়তো ভাবছো, স্যার আপনি তাহলে ছবিটা এভাবে ছেড়ে ছেড়ে আঁকলেন কেন? বোঝার সুবিধের জন্য। আমি যদি এই অ্যাটম দুটোকে ক্লোজ কন্ট্যাক্টে রাখতাম, আমরা এত সুন্দর করে কিউবটা ড্রই করতে পারতাম না। তাহলে তোমরা যতই এই দুটো আলাদা আলাদা দেখা, কিন্তু মাথায় রাখতে হবে এই কর্নারের অ্যাটমরা সিম্পল কিউবিক অ্যারেঞ্জমেন্টে টাচ করে আছে, ক্লোজ কন্ট্যাক্টে আছে। যেটা আমি পরের ছবিতে পরিষ্কার করে দিলাম। তাহলে রিলেশনটা লিখে নাও, a ইকুয়ালস টু 2r। এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করবে যে অ্যারেঞ্জমেন্ট যদি সিম্পল কিউবিক হয়, আমাকে এ এবং আর এর মধ্যে রিলেশন করো। বা শুধু তাই না, ধরো বলে দিল কোন একটা সিস্টেমের রেডিয়াস ভ্যালু বলে দিল 100 পিকোমিটার, বললো ইউনিট সেলের বাহুর দৈর্ঘ্য বের করো। তো যে জানে রিলেশন টু আর, সে সঙ্গে সঙ্গে বাহুর দৈর্ঘ্য বলবে 200 পিকোমিটার। রিলেশন গুলো ভীষণ গুরুত্বপূর্ণ, রিলেশন না জানলে তুমি অ্যান্সার করতে পারবে না। তাহলে এইটুকু দেখো তো সবার ক্লিয়ার হলো কিনা। আমরা সিম্পল কিউবিক অ্যারেঞ্জমেন্টে, আমি খুব স্লো কেন বলছি, অনলাইন তো, খুব জোরে বললে তোমরা বুঝবে না। আমরা সিম্পল কিউবিক অ্যারেঞ্জমেন্টে দুটো জিনিস পেয়ে গেছি। একটা জেড এর ভ্যালু পেয়ে গেছি 1, আর একটা রিলেশন পেয়ে গেছি a ইকুয়ালস টু 2r। এবার থার্ড কাজটা আমাদের সবচেয়ে কঠিন এবং ইম্পর্টেন্ট, সেটা প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেট করা। আচ্ছা, প্যাকিং ফ্র্যাকশনটা বোঝাই। তোমরা লক্ষ্য করে দেখবে, আমি যখনই চারটা অ্যাটমকে ক্লোজ কন্ট্যাক্টে আনবো, তোমরা বল দিয়ে বাড়িতে চেষ্টা করে দেখতে পারো, বা যদি কারো বাড়িতে 4টা 5টা মার্বেল থাকে, সে দেখতে পারে চেষ্টা করে। আর 5 সেকেন্ড হ্যাঁ দেবজিৎ বলো। আর 5 সেকেন্ড, হ্যাঁ, এরপরে আমি আবার টাইম লিঙ্ক দেবো।